এই যে গুহাটা দেখতে পাচ্ছেন এটা 3.5 কিলোমিটার, 3225 মিটার লেখা আছে। 3.5 কিলোমিটার গুহাটা আমি শুধু মুখটাকে ঢুকেছি, মানে এই গদপুর থেকে আসার সময় এটা বের হলেই হাফ মিনিট। এই গুহাটার ভিতরে একটু দেখাচ্ছি যতটুকু সম্ভব। এই যে এই হলো হাফলং শহর। হাফলং শহরে এসেছি। এই হচ্ছে হাফলং শহরের একদম মাঝখান। এখান থেকেই বিভিন্ন জায়গা যাওয়া যায়। হাফলং লেক, হাফলং লেক ওই নিচে রাস্তাটাতে গেলে হাফলং লেক। আর এটাই পুরোটা হাফলং মার্কেট। এদিকে আরেকটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি। হাফলং একদম স্টেশনেই 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হয়ে একটু ছোটো একটা ঝর্ণার মতো জলাশয় বয়ে যাচ্ছে। খারাপ না, ভালো লাগছে, খুব সুন্দর, মানে মোটামুটি ভালো লাগছে। সকালবেলা এখানে আসলাম এই জায়গাটাতে ঘুরতে ঘুরতে।
এখন আমি আব্রাহাম ভিউ পয়েন্টে আছি। আমার পিছনে কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব দৃশ্য। আমি একটু দেখাচ্ছি, একটু ঘুরে নি। এই আমার ক্যামেরাটা ঘুরছে, এই যে 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 কি সুন্দর দৃশ্য। দুর্দান্ত লাগছে ভিউটা, দুর্দান্ত। ওয়াও, হোয়াট এ ভিউ। আর আমি সার্কিট হাউস থেকে একটা রেলের গাড়ি ব্রিজ দেখেছিলাম, এখান থেকে সেই ব্রিজটা দেখা যাচ্ছে, এটা আরো অনেক নিচে। দেখছো? আর এই যে আমাদের স্টেশন, এই যে নিচে, আমি জানি না ক্যামেরাতে আসছে কিনা। ভিউ পয়েন্ট হাফলং এর দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগছে। এই এথনিক ভিলেজের মানে মেন জায়গাটাই এটা, এটা ঢুকেছি এটার মধ্যে। এটার মধ্যে আগে ডিমা হাসাওয়ার যে উগ্রপন্থীগুলি ছিল, উগ্রপন্থীদের ওখানে নাকি ঘর ছিল, ওরা লুকিয়ে আসে থাকার জন্য। জানি না, এটা তো দাদা আমাকে বলেছে ঘটনাটা। তো ওদের তো এখানে আসার কোনো রাস্তা ছিল না, তারপর ওরা যখন সারেন্ডার করেছে তখন সেটাকে স্মৃতি করে রাখার জন্য এরকম বানিয়ে দেওয়া হয়েছে এবং ছোট একটা রাস্তা করে দিয়েছে চিকন আসার জন্য। ভালোই লাগছে চারদিকে, মানে একটা সবার মতো ছোট্ট একটা মিনি স্টেডিয়ামের মতো। রাঙ্গমি, এক একটা যতগুলি ঘর দেখা যাচ্ছে, এক একটা ঘরের এক একটা নাম, হয়তো বা এক একটা উগ্রপন্থীর এক একটা নাম ছিল। ভাইফেই ভাইফেই, যাক ওদের নামে ওরা রাখে। বেশভূষাগুলি পুরো উগ্রপন্থীর মধ্যে লাগছে। এই হলো কটেজ গুলি, ছোট্ট ছোট্ট কটেজ, 22টি কটেজ। একটু যদি আসাম সরকার যদি এটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে জায়গাটা কিন্তু খুব সুন্দর হবে। পুরানো ঐতিহাসিক জায়গা, স্মৃতি জায়গা, উগ্রপন্থী জায়গা হোক আর যেটাই হোক, জায়গাটা আপনার টুরিস্ট খোঁজ করেছে, কিন্তু কিন্তু ঠিকভাবে পরিকাঠামোর অভাব, তাহলে এটা সুন্দরই লাগবে। এই যেমন এই যে এখান দিয়ে যাওয়ার সময় রাস্তাটা ভাঙা, এটাকে একটু পরিষেবা করার দরকার আছে সরকারের। জানি না সরকার কেন করছে না।
টি কটেজ। এখানে আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসা সব বাঘগুলো এখানে মরে যেত, সুইসাইড করতো, এই জন্য এটাকে জাতিঙ্গা বার্ড সুইসাইড পয়েন্ট বলা হয়। আর ওই দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সড়ক। এখন ঢুকেছি আরেকটা ভিউ পয়েন্ট। এটার মধ্যে ভেহিকেল ঢুকলে পার্কিং চার্জ থাকে 50 টাকা। ভেহিকেল ছাড়া ঢুকলে কোনো ফি লাগে না। এটাই সম্ভবত আজকে লাস্ট ভিউ পয়েন্ট। এখানে একটা দেবী মাতার মন্দির আছে, ঠাকুরের মন্দির, যে গিয়ে দেখতে হবে কিসের মন্দির। যেটা ভিউ পয়েন্ট আই লাভ ডিমাহাসাও, অনেকটা সুন্দর ভিউ। এখানে আবার একটা মন্দির, সেই মন্দিরে আবার দুর্গা পুজো হচ্ছে। শিবের মন্দির, শিব ঠাকুরের মন্দির এটা। আই লাভ ডিমা হাসাও। এই আসামের এই জেলার নাম হচ্ছে ডিমা হাসাও। আর ডিমা হাসাও জেলার সবচেয়ে বড় শহর হলো হাফলং, রাজধানী যেটাকে বলে। ডিমা হাসাও জেলার রাজধানী এটা হলো হাফলং। এই জন্যই হেডিং টেম্পল, শিব টেম্পল এট বড় হাফলং। নিউ হাফলংয়ে এসেছি, ঘুরেছি, সবই ভালো লেগেছে। শুধু গাড়ি ভাড়া সেখানে প্রচণ্ড বেশি, খুব বেশি গাড়ি ভাড়া। কয়েকটা সাইট সিন করলাম আজকে, যেমন জাতিঙ্গা বার্ড সেঞ্চুরি, বার্ড সুইসাইড ভিউ পয়েন্ট, এথনিক ভিলেজ, একটা বিল্ডিংয়ের ওপর থেকে একটা ভিউ পয়েন্ট দেখিয়েছিল, আব্রাহাম ভিউ পয়েন্ট, আর আই লাভ ডিমা হাসাও ভিউ পয়েন্ট, যেখানে একটা দেবী মা দেবী মন্দির আছে এবং শিবের পূজা করা হয় এখানে। আর আই লাভ ভিউ পয়েন্টটা খুব সুন্দর, ভালো লেগেছে। এই চারটা জিনিস আমি আজকে দেখেছি। আমার কাছ থেকে প্রায় 2000 টাকা দাম চেয়েছিল, আমি 2000 টাকা দিইনি, আমি 1500 টাকা আর পার্কিং চার্জ 1600 টাকা পার্কিং চার্জ 70 টাকা যেটা আমার দিতে হয়েছে, 1670 টাকা আমি দিয়েছি ওকে, অটো ড্রাইভারকে। আর কালকে আমি গতকাল এসেছিলাম, গতকাল এসে আমি এখান থেকে রেল স্টেশন থেকে হাফলং বাজারে যদি 100 টাকা করে পার হেড লাগে, অনেক দূরে, 7 কিলোমিটার প্রায়,
কারণ রেল স্টেশনটা অনেক নিচে আর হাফলং বাজারটা অনেক উপরে যেতে হয়। তো পুরাটাই উপরেই গেল দেখলাম। তো আমি হাফলং লেক আর আরেকটা ভিউ পয়েন্ট ছিল সার্কিট হাউস, এই দুইটা আমি কালকে হেঁটে হেঁটে দেখে ফেলেছি। তো এই দুইটা সহ তাহলে আর 100 টাকা বেশি নেবে। তবু আমি মনে করেছি যে যে কয়টা ভিউ পয়েন্ট দেখিয়েছে সেটা 1800 টাকার ভিউ পয়েন্ট। এখানে সবগুলি অটো এরকম দাম নেই, দরাদরি করে কোনো লাভ নেই, ওরা যেতে চায় না। আর রাস্তা একটু খারাপ ঠিকই, খুবই খারাপ, খারাপ না শুধু, যেটা আমি 4-5 কিলোমিটার রাস্তা খুব খারাপ পেয়েছি। 4-5 কিলোমিটার রাস্তা যেটা এথনিক ভিলেজে যেতে পড়ে, সেই এথনিক ভিলেজের 4-5 কিলোমিটার রাস্তা এত খারাপ, মানে কোমর ব্যথা হয়ে যাওয়ার কথা। যাক, এই রাস্তাটার জন্য আমি কিছু কিছু ওষুধে দরাদরি করতে পারি নাই, নাহলে হয়তো আর 100-150 টাকা কম দিতাম। কিন্তু 4-5টা ভিউ পয়েন্টই প্রচুর টাকা নিয়ে নেয়। তবে খুব সুন্দর, অপূর্ব সুন্দর যে ভিউ পয়েন্টগুলো আমি দেখেছি, খুব সুন্দর যে পাহাড়ের দৃশ্যগুলো দেখেছি। আর আমি রেল স্টেশন থেকে আমার প্লাস পয়েন্ট হয়েছে, আমি রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হয়ে বাম দিকে একটা ঝর্ণার মতো আছে, ছোট একটা ঝর্ণার মতো আছে, নদী বেরোচ্ছে, মানে খুব সুন্দর লেগেছে এটা আমার কাছ থেকে। আর রেল স্টেশন দিয়ে পরেই, মানে রেল স্টেশনের সামনে একটা গুহা আছে প্রায় 3 কিলোমিটার, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি। তো এই 3 কিলোমিটার গুহাটা তো রেল স্টেশন থেকে থেকেছি বলে যেতে পেরেছি, ওখান থেকে আর যেতে পারবো না, কারণ ওখান থেকে রেল স্টেশন অনেক দূর, আমি আগে বলেছি। তো এই জন্য আমি রিটার্নিং রুমটা থেকেছি। আর জানতাম না রিটার্নিং রুম থেকে এত দূরে বাজার বা এত যোগাযোগের অবস্থা খারাপ। তো খুব সুন্দর জায়গা হাফলং, ভালো লেগেছে। রিটার্নিং রুমে থেকেও দেখতে পারে, ওখানে দেখতে পারে। গড়ে চিন্তা করলে আমার একই লেগেছে, কারণ ওখানে হোটেল ভাড়া 1200 থেকে শুরু হয়। সবচেয়ে কম আমি যেটা বলছি, 1200 থেকে হোটেল শুরু হয়, 1500, 2000, 2500। আমি এখানে 24 ঘন্টায় যেখানে ওইখানে লাগার কথা ছিল প্রায় 2000, আমি সেখানে 500 টাকা দিয়ে হোটেল পেয়ে গেছি রিটার্নিং রুমে। বাকিটা নিলে আমি ভাড়া দিয়ে দিলাম। তবুও ভালো লেগেছে। হাফলং আসুন, হাফলং এসে সবাই দেখে যান। আবহাওয়াটা খুব সুন্দর, মনোরম, অতিরিক্ত গরমও না, আবার এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, ভালো। তো এখানে আমার এখানে হাফলং এর ব্লগ আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সঙ্গে থাকবেন, সবাই আশীর্বাদ করবেন, প্রয়োজনে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ অনেক।